আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি এমন একটি লোমহর্ষক কাহিনী বলবো যা শুনলে আপনার শরীর কাঁপবে আর আত্মা যেন জেগে উঠবে। ভাবুন তো, একজন মধ্যবয়সী মানুষ, দেখতে একেবারে সাধারণ, কিন্তু তার বাসার ফ্রিজের ভিতর লুকানো ছিল এক অকল্পনীয় রহস্য। প্রতিবেশীরা প্রথমে কিছুই টের পায়নি, কিন্তু একদিন ফ্রিজ থেকে আসা অদ্ভুত গন্ধে শুরু হয় সন্দেহ। পুলিশ যখন এসে তদন্ত শুরু করল, তখন যা পেল তা শুধু সেই এলাকার মানুষ নয়, পুরো সোশ্যাল মিডিয়াকেও হতবাক করে দিয়েছিল। কি ছিল সেই ফ্রিজের ভিতরে? কোথা থেকে এলো মানব মাংস? আর কেনই বা এই লোকটি এমন ভয়ঙ্কর কাজ করেছিল? সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর যদি এমন বাস্তবসম্মত রহস্য গল্প পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি ভিডিওটি কোন জেলা বা শহর থেকে দেখছেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভারতের আহমেদাবাদের এক শান্ত পাড়ায় ছোট্ট গলির শেষে ছিল এক পুরানো কিন্তু পরিপাটি দোতলা বাড়ি। চারপাশে আজান আর ঘণ্টার মিশ্র শব্দে প্রতিদিনের জীবন চলত সেখানে। সেই বাড়িতে থাকত এক দম্পতি, অরুণ প্যাটেল ও তার স্ত্রী নন্দিতা। বাইরে থেকে দেখলে তারা ছিল আদর্শ দম্পতি, আশেপাশে সবার প্রিয়। অরুণ সকালে বাজারে যেত, বিকেলে ছাদের পাশে বসে প্রতিবেশীদের সাথে চা খেত। নন্দিতা প্রায়ই পর্দা সরিয়ে গলির বাচ্চাদের মিষ্টি বিলিয়ে দিত। সবাই তাকে নন্দী দিদি বলে ডাকত। লোকজন বলতো, এই বাড়িটাই তো পাড়ার সবচেয়ে প্রাণবন্ত জায়গা। সত্যি তাই মনে হতো। প্রতিদিন সকালে অরুণ দরজার সামনে ঝাড়ু দিত। প্রতিবেশী মুসলিম দর্জি ইউসুফকে ডেকে বলতো, ভাই কেমন আছো আজ? হাসিতে ভরে উঠত গলি, কিন্তু এই হাসির ভেতর লুকিয়েছিল এমন এক অন্ধকার যেটা কেউ টের পায়নি। বিয়ের 5 বছর হয়ে গেছে, তবুও তাদের ঘরে সন্তান আসেনি। বাইরে তারা হাসি খুশি, ভিতরে যেন জমে থাকা ধোঁয়া। নন্দিতা প্রায়ই বারান্দায় বসে থাকত, চোখে অবসাদ, মুখে নীরবতা। আর অরুণ, তার হাসি এখন কিছুটা যান্ত্রিক। অনেক সময় রাতে দেরিতে ফিরত, আর তার চোখে দেখা যেত এক ধরনের অজানা ক্লান্তি। সেই রাতটায় আহমেদাবাদের আকাশ ভারী মেঘে ঢাকা। পাড়ার মসজিদের আলো হালকা ঝাপসা, বাতাসে ভেসে আসছিল ভিজা মাটির গন্ধ। ঘরের ভিতর নন্দিতা বসেছিল সোফায়, সামনে চা ঠান্ডা হয়ে গেছে। নন্দিতার গলায় চাপা কণ্ঠ, তুমি কি ভাবছ কতদিন আমরা এভাবে চালাবো? অরুণ কিছু না বলে টিভির আওয়াজ বাড়িয়ে দিল। নন্দিতা এবার একটু জোরে বলল, সবাই ভাবি আমরা সুখী, কিন্তু ভিতরেই নীরবতাটাই কি শোক? অরুণ হঠাৎ রিমোট ছুড়ে দিল টেবিলে। তুমি আবার নাটক শুরু করলে। বাইরে সবাই সুখী দেখতে চায়, আমরাও তাই রাখি, দরকার নেই অত ভাবনার। নন্দিতার চোখে পানি জমে গেল। তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? তোমার মুখটা আগের মতো থাকে না। রাতে কার সাথে কথা বলো? আমি তোমার চোখে ভয় দেখি। অরুণ থেমে গেল কিছুক্ষণ, তারপর হেসে ফেলল। তুমি খুব সিনেমা দেখো নন্দী, আমি বাজারে কাজ করি, রাত অবধি পরিশ্রম করি, তুমি এসব ভাবনা বাদ দাও। নন্দিতা চুপ করল, কিন্তু মন শান্ত হলো না। রাত বাড়তে লাগলো, জানালার বাইরে বৃষ্টি নামলো। ছাদের ওপর পানি পড়ার শব্দে এক ধরনের দম বন্ধ করা নীরবতা তৈরি হলো। পরদিন সকালে অরুণ আগের মতোই হাসি মুখে বেরোলো বাজারে। রাস্তার দোকানদার, মুদিওয়ালা সবাই তাকে অরুণ ভাই বলে ডাকে। তার মুখে মিষ্টি হাসি, কিন্তু সেই হাসি যেন চোখ পর্যন্ত পৌঁছায় না। নন্দিতা সেদিনও পর্দার আড়াল থেকে তাকিয়েছিল, তার চোখে সন্দেহ আর মনে একটাই প্রশ্ন, অরুণের ভেতরে আসলে কি চলছে? সন্ধে নামতেই অরুণ একটু দেরিতে ফিরল, কাপড় ভেজা, চোখ লাল আর মুখে অস্বাভাবিক নীরবতা। নন্দিতা দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আজ এত দেরি কেন? অরুণ শুধু বলল, কাজে একটু ঝামেলা ছিল। রাতের খাবার টেবিলে বসে তারা দুজন চুপচাপ খাচ্ছিল, শুধু চামচের শব্দে ঘর ভরেছিল। নন্দিতা বলল, তুমি কিছু বদলে গেছো, আগের মতো নেই। অরুণ মাথা নিচু করে বলল, সব ঠিক আছে নন্দী, শুধু আমি একটু ক্লান্ত। কিন্তু সেই রাতেই যখন সবাই ঘুমিয়ে পড়েছে, নন্দিতা শুনল নিচের ঘর থেকে আসা ফিস ফিস আওয়াজ। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে এলো, আর দরজার ফাঁক দিয়ে দেখল অরুণ মোবাইলে কথা বলছে নিচু গলায়। কাল রাতেই ডেলিভারি করব, কেউ যেন টের না পায়, যদি কিছু ফাঁস হয় আমরা শেষ। নন্দিতার শরীর কেঁপে উঠল। সে নিঃশব্দে ফিরে গেল নিজের ঘরে। বৃষ্টি তখনও পড়ছে বাইরে, কিন্তু ঘরের ভিতর যেন জমে উঠছে আরও গভীর অন্ধকার। ভোরে গলিটা জেগে ওঠে চায়ের কেটলির সিটি, দোকানে ঝাম তোলার শব্দে। পাথরের সরু রাস্তায় ভিজে মাটি শুকোয়। দূরে পুরনো শহরের মিনার ঘণ্টার শব্দ মিলেমিশে আসে।
নন্দিতা বারান্দার জালি সরিয়ে নিচের দিকে তাকায়। অরুণ আগের মতোই দরজার সামনে ঝাড়ু দিচ্ছে, হাসি মুখে পাশের দর্জি ইউসুফকে ডাকছে, ভাই আজ কাজ কেমন? বাইরে সব স্বাভাবিক, ভেতরে তার বুকে ধুকফুকানি থামে না। সকাল একটু গড়াতেই নন্দিতা কাঁচা বাজারে বেরোলো। মানেক চৌকের দিকে কয়েকজন দোকানদার নিচু গলায় কথা বলছিল। পাটেলজির ব্যবসা বোধহয় শক্ত হাতে গেছে, জামালপুরে সাপ্লায়ারের সাথে গতকাল ঝামেলা হয়েছে নাকি? এই কথা কানে আসতেই নন্দিতার হাত থেকে টমেটো প্রায় পড়ে যাচ্ছিল। সে কিছু না শুনেছে ভান করে হাঁটা বাড়ালো, কিন্তু মাথার মধ্যে শব্দগুলো ঘুরতেই থাকলো, শক্ত হাত, ঝামেলা। দুপুরে বাড়ি ফিরতেই দেখল অরুণ তাড়াহুড়ি করে বেরোচ্ছে, বৃষ্টিতে ভেজা শার্ট, চোখ লাল আর মুখে অস্বাভাবিক নীরবতা। নন্দিতা দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আজ বিকেলে ফিরব বলে দরজায় ডাবল লক লাগিয়ে দিল। কিছুক্ষণ পর হঠাৎ ইলেকট্রিক লাইনে ভোল্টেজ ওঠানামা, পেছনের করিডোরে রাখা ছোট কাজের ঘরটার দরজাটা দুলে সামান্য ফাঁকা হয়ে গেল, যে ঘরটায় অরুণ কাউকে ঢুকতে দেয় না। নন্দিতার ভিতরটা কেমন করে উঠল। অনেকক্ষণ কান পেতে দাঁড়িয়ে ধীরে ধীরে দরজাটা ঠেলে দিল। ঘরটা ছোট, একটা পুরনো সেগুন গাছের টেবিল, পাশে স্টিলের আলমারি, দেয়ালে খসে পড়া সাদা রঙের চুন, বাতাসে ভাবসা কাগজের গন্ধের সঙ্গে অদ্ভুত একটা তীব্রতা, যেটা সে আগে কখনো টের পায়নি। টেবিলের উপর খোলা পড়ে আছে মোটা খয়েরি ফাইল। পাতা উল্টেই চোখ আটকে গেল। বড় বড় অঙ্ক, তারিখ, নামের পাশে টিকচিহ্ন, লুনাস, ডিউ, 13.45 নোরল গেট, 22.10 সারখেজ কাট। এগুলো তো বাড়ির জিনিসপত্রের হিসেব নয়। ড্রয়ারের ভিতর কালো পলিথিনে বাঁধা কয়েকটা বান্ডেল। নন্দিতার আঙুল ঠান্ডা হয়ে গেল। এত নগদ টাকা তাদের ছোট ব্যবসায় ঘোরে না। পলিথিনের তহায় হাত দিতেই বেরোলো একটা পুরনো বাটনওয়ালা ফোন। স্ক্রিন অন করতেই এক লাইনের মেসেজগুলো, আজ রাত 23.45 এলিস ব্রিজের পরে প্যাকেট বরফ, কোড 7-এ, দেরি করিস না, কেউ টের পেলে কাজ শেষ। সে ফোনটা হাত থেকে ছুঁড়ে ফেলবে কিনা ভেবে থরথর করছে। এমন সময় গেটে তালা ঘোরানোর শব্দ। নন্দিতা বিদ্যুতের মতো নড়ে উঠল। ফাইল, বান্ডেল, ফোন সব যেভাবে ছিল সেভাবে রেখে দরজা টেনে দিল। ডাইনিংয়ে জলের জগ হাতে নিয়ে দাঁড়াতেই অরুণ ঢুকে পড়ল। কপাল কুঁচকে এক ঝলক তাকালো ঘরের দিকে, তারপর মৃদু হাসি। আজ চুপ কেন? মাথা ধরেছে? নন্দিতা বলল, গলাটা যেন নিজেরই শোনা যাচ্ছে না। অরুণ ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে এক ঢোক খেল, চোখের কোণে সন্দেহের ধার। বাইরে বেশি ঘুরিস না, আজ রাতে আমার কিছু কাজ আছে। সন্ধে নামতেই বৃষ্টি বাড়ল। রান্নাঘরে পেছনে নতুন এনে রাখা ডিপ ফ্রিজারের কম্প্রেসার ঘর ঘর করে ওঠে। এই ফ্রিজটা মাসখানেক আগে বাড়িতে এসেছে, বলেছিল বাজারে ট্রে রেখে ঠান্ডা রাখব। আজ যন্ত্রটার শব্দ যেন সাধারণের চেয়েও ভারী। নন্দিতা চুপচাপ কাছে গিয়ে দেখে ঢাকনায় ছোট্ট একটা লক ঝুলছে। ঢাকনার ধারে না কানলে এক ফোঁটা ধাতব, কাঁচা, লোহার মতো গন্ধ। সে ঝট করে সরে এলো, বুকের ভিতর ব্যথা করে উঠল। আমি কি ভাবছি? রাতে খাওয়ার সময় টেবিল জুড়ে নীরবতা, কেবল প্লেটের ঠকঠক। নন্দিতা সাহস সঞ্চয় করে বলল, তুমি কি আমার কাছে কিছু লোকাচ্ছ? যদি সমস্যা থাকে একসাথে সমাধান করি। অরুণ হাসল, কিন্তু চোখে হাড় কাটা ঠান্ডা। তুমি যত কম জানবে তত নিরাপদ থাকবে, আর বাড়তি কৌতূহল বিপদ ডেকে আনে, মনে রাখবে। সেই রাতে নন্দিতা বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে পারেনি। ডায়েরি খুলে লিখল, আজ অঙ্ক, কোড, বান্ডেল, পুরনো ফোন দেখলাম, সব কিছু বরফ শব্দটা চারপাশে ঘোরে। রান্নাঘরের বড় ফ্রিজটা, ওর ভিতর কি আছে? ভয় লাগছে, তবু থামতে পারবো না, প্রমাণ রাখতে হবে। পরদিন ভোরে অরুণ বাজারে বেরোতেই সে তড়াহুড়ি ফোনটা নিয়ে ফিরে গেল কাজের ঘরে। জানালা দরজা বন্ধ। পর্দা টেনে সাইলেন্টে নিজস্ব ফোনটা অন করল। খয়েরি ফাইলের পাতাগুলো এক এক করে ছবি তুলল। তারিখ, অঙ্ক, কোড, সিগনেচার, পুরনো ফোনের মেসেজ থ্রেডগুলো স্ক্রোল করে স্ক্রিনশট নিল। বারবার হাত কেঁপে উঠছিল, তবু থামেনি। আলমারির নিচের তাকে একটা পাতলা ফয়েলের প্যাকেটে লালচে দাগ। সে প্যাকেটটাও ক্যামেরায় নিল, তারপর সব আগের জায়গায় রেখে নিঃশব্দে বেরিয়ে এলো। দুপুরে অরুণ বাড়ি ফিরতেই দরজায় দুবার নয় 3 বার তালা দিল। গলার স্বর মোলায়েম, আজকে বাইরে বেরোতে হবে না, আমি বাজার থেকে সব এনেছি। কথার ভেতরে অদ্ভুত এক নজরদারির ভার। নন্দিতা মাথা নাড়ল। ভেতরে ভেতরে ঠিক করল আজ রাতে ডিপ ফ্রিজারের লকের জোগাড় করবে। বিকেলবেলা বৃষ্টি থামলে দোতলার ছাটে ওঠে পাড়ার কয়েকজন। ইউসুফ কাঁচা পাপড় শুকোতে দিয়ে বলল, ভাবি, নিচে আজ খুব চুপচাপ আপনাদের ঘরটা। নন্দিতা হেসে এড়িয়ে গেল। নিচের তলার জানালা দিয়ে দেখল অরুণ পেছনের সার্ভিস ইয়ার্ডে একটা ভারী কালো প্যাকেট টেনে নিয়ে গেল। দরজাটা ভেতর থেকে খচ করে বন্ধ হয়। ডিপ ফ্রিজারের ঘর ঘর শব্দটা আবার জোরে শোনা যায়। রাত বাড়তেই অরুণ ক্লান্তি ভঙ্গিতে শুয়ে পড়ল।
সে ছাদের দিকে তাকিয়ে থাকলো, ঘুম আসছে না। হাতের তালু ঘামে ভিজে আছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো, রান্নাঘরের দিকে গেল। ফ্রিজারের লকের কাছে হাত বাড়াতেই অরুণের কণ্ঠস্বর ঠিক পিছনে। কি খুঁজছিস? নন্দিতা চমকে ঘুরে দাঁড়ালো। পানি, গলা শুকনো। অরুণ হাসল, সামনে এগিয়ে এসে ফ্রিজারের উপর আঙুল ঠুকে দিল। এটা খোলা যাবে না, ভেতরে কাঁচা স্টক আছে, নষ্ট হয়ে যাবে। কথাটা বলেই সে খুব স্বাভাবিক ভঙ্গিতে লকটা পরীক্ষা করে দেখল, তারপর রান্নাঘরের আলো নিভিয়ে দিল। চলো বিশ্রাম নাও। সেই রাতে নন্দিতা ঘুমের ভান করেছিল। কিছুক্ষণ পর অরুণের নিঃশ্বাস ভারী হয়। সে ধীরে ধীরে উঠে বসে বিছানার তলা থেকে ছোট পাউচ বের করল। মাসখানেক আগে মেহুল ভাইয়ের লকশপ থেকে তৈরি করিয়ে রাখা একটা মাস্টার কি টাইপের কাটিং। স্লিপার পায়ে রান্নাঘরে এসে লকটায় বসালো। একবার দুবার ক্লিক করল না, তৃতীয়বার হালকা কাঁপিয়ে ধরা, খচ করে খুলে গেল। ঢাকনা সামান্য তুলতেই ঠান্ডা বায়ুর সঙ্গে ধাতব গন্ধের ধারালো একটা ঢেউ এসে মুখে লাগল। ভিতরে কালো পলিথিনের স্তূপ, সিলভার ডাকটেপে বাঁধা। ওপরেরটা আঙুলে ঠেলে সামান্য সরে দিতেই প্লাস্টিকের ভিতর থেকে ভেসে এলো কাঁচা লোহার মতো গন্ধ, আরও তীব্র। চোখ ঝাপসা হয়ে গেল। সে কাপড় দিয়ে মুখ চাপা দিল। ঢাকনাটা নামিয়ে দিল তড়িঘড়ি। হাত কাঁপছে, হাঁটু ব্যথা করছে। ঢাকনা ঠিকঠাক বসিয়ে লক লাগিয়েই সিঁড়ির মাথায় পায়ের শব্দ। অরুণ নেমে আসছে। নন্দিতা দ্রুত সিঙ্কের কাছে গিয়ে গ্লাসে জল নিল। অরুণ দরজায় দাঁড়িয়ে, চোখ দুইটা সরু। ঘুম আসছে না? জল খাচ্ছিলাম। গলাটা যতটা সম্ভব স্বাভাবিক রাখল সে। অরুণ ভ্রু তুলল। ভালো, অত রাতে বাড়িতে ইঁদুর ঢুকে, অযথা কৌতুক বাড়াবি না, সাবধান। সে রাতে আর ডায়েরিতে কিছু লিখতে পারিনি। ভোরে প্রথম আলো ফুটতেই সাহস জুটিয়ে পুরনো ফোনের স্ক্রিনশট, ফাইলের ছবি সব নিজের ফোন থেকে ছোট মেমোরি কার্ডে কপি করল। একটা পাতলা অর্নার কৌটোর ভিতর গুঁজে রাখল। ঠিক করল প্রমাণ বাইরে পাঠাতে হবে। দুপুরের পর হঠাৎ অজানা নম্বর থেকে কল। মিসেস পটেল? কে বলছেন? ওপারের গলা ঠান্ডা, যান্ত্রিক। যা দেখেছেন ভুলে দেন, আপনার ভালোর জন্যই বলছি। লাইন কেটে গেল। নন্দিতা হাত থেকে ফোনটা প্রায় ফেলে দিচ্ছিল। জানালার বাইরের গলিতে কোনো লোক নেই, তবুও মনে হলো কেউ তাকিয়ে আছে। বিকেলে অরুণ কাঁধে ব্যাগ ঝুলিয়ে বলল, আজ একটু দেরি হবে, দরজা ভালো করে লাগিয়ে ভেতরে থাকো। সে মাথা নাড়ল। অরুণ বেরোবার পরপরই নন্দিতা পেছনের গলির দিকে তাকালো। দূরে কালো বাইকে হেলমেট পরা একটা ছায়া দাঁড়িয়ে, যেন বাড়িটার দিকেই নজর। বাড়ির ভেতরে ফ্রিজারের ঘর ঘর অবিরাম চলেছে। সন্ধ্যার অন্ধকার ঘনালে সে একটাই সিদ্ধান্ত নিল, প্রমাণ বাইরে যাবে, যে কোনো মূল্যে। বারান্দার জালির ফাঁক দিয়ে ভেজা বাতাস ঢুকছে, দূরে পুরনো শহরের আলো জ্বলে উঠছে। নন্দিতা মেমোরি কার্ডটা শক্ত করে মুঠোয় ধরল। দরজার কাছে এসে থামল। লকের ধাতব গন্ধে হঠাৎ মনে পড়ল ফ্রিজারের ভেতরের বাতাসের ধার। শরীর কেঁপে উঠল। তারপরও দরজার চাবিতে হাত দিল। গেটটা যেইখানে খুলবে অতি সামান্য কর্কশ শব্দ করবে সে জানে। হাতে চাবি ঢোকাতেই কানের কাছে ফিসফিস করে উঠল একটানা বৃষ্টি পরবর্তী বাতাস আর অন্ধকার সিঁড়িতে নেমে আসার ভারী পায়ের শব্দ। পিঠের পিলা থেকে অরুণের গলা, শান্ত অথচ ধারালো। কোথায় যাচ্ছ নন্দী? কোথায় যাচ্ছ নন্দী? পিঠের ঠিক পেছনে অরুণের কণ্ঠ ভেসে উঠতেই নন্দিতা চাবিটা ধীরে পকেটে ঢুকিয়ে নিল। মাথা ধরেছে, নিচের ফার্মেসি থেকে ট্যাবলেট আনব। গলাটা যতটা সম্ভব স্বাভাবিক রাখল সে। অরুণ ভ্রু তুলল। ভালো, অত রাতে বাড়িতে ইঁদুর ঢোকে, অযথা কৌতুক বাড়াবি না, সাবধান। রান্নাঘরে ঢুকতেই ডিপ ফ্রিজারের ঘর ঘর শব্দটা তীক্ষ্ণ হয়ে উঠল। ঢাকনার ধারে নতুন লাগানো ছোট লকের গায়ে তাজা আঁচড়ের দাগ। অরুণ এক ঝলক দেখেই বুঝল কেউ না কেউ হাত দিয়েছে। আজ ফ্রিজটা কেউ ছুঁয়েছিল। চোখ নামিয়ে রাখল। না। ভালো, অরুণ বলল। তারপর টেবিলের ওপর ফোনটা উল্টে পাল্টে দেখে নিল। শুয়ে পড়ো। রাত গভীর হলে ঘরের দেয়াল যেন আরেকটু কাছে এসে দাঁড়ালো। বাইরে ভিজে বাতাসে পুরনো শহরের গলিগুলো থেকে আজান ঘণ্টার মিশ্র শব্দ ক্ষীণ হয়ে আসে, আবার মিলিয়ে যায়। নন্দিতা দম আটকে শুয়ে আছে। পাশের বিছানায় অরুণের উল্টে পাল্টে শোয়ার শব্দ, তারপর নিঃশ্বাস ভারী হওয়া। সে ধীরে ধীরে উঠে পড়ল। বুকের ভিতর ঢাক বাজছে।
ওড়না খুলে কৌটোটা হাতে নিল। ভিতরে আঙুলের থড়ায় ছোট্ট মেমোরি কার্ডের উঁচু নিচুর স্পর্শ। কাল যেভাবেই হোক বাইরে পাঠাবো, নিজেকেই বলল। তখনই দরজার কণা কেঁপে উঠল। অরুণ দাঁড়িয়ে আছে, হাতে এক গ্লাস জল, মুখে অদ্ভুত শান্তি, যেন দীর্ঘ হিসাব মিটিয়ে ফেলার আগে যে নীরবতা আসে। ঘুম ভাঙল? জল, ভাবছিলাম তোমার ডায়েরিটা আজ খুব বেশি নীরব। বলতে বলতে ওপাশে ড্রয়ার খুলে একটা পাতলা নোটবুক বের করল। পাতাগুলো উল্টল। বরফ, কোড, এলিস ব্রিজ, সব লিখে রেখেছ। বাহ, তুমি তো বেশ লেখো। নন্দিতার হাঁটু কেঁপে উঠল। তুমি আমার ডায়েরি পড়েছ? তুমি যখন আমার কাজের ঘরে ঢুকতে পারো, আমি তোমার ডায়েরি পড়তে পারি না? তারপর নিচু স্বরে, প্রতিটি শব্দ গড়ে গড়ে, শোনো নন্দী, যদি এই সব কথা বাইরে যায়, শুধু আমি না, তুমিও ডুবে যাবে, বুঝেছ? তুমি কিতে জড়িয়ে পড়েছ অরুণ? মানুষটা আমি চিনতাম নাকি অন্য কেউ? যদি সমস্যা থাকে আমরা... সমস্যা নয়, ঝড়। অরুণ কেটে দিল। ড্রয়ার থেকে ছোট একটা স্টিলের ছুরি বার করে হাতের তালুতে উল্টে পাল্টে দেখছিল। ঝড় থামাতে কখনো কখনো শিকড় কাটতে হয়। শব্দটা কানের কাছে বজ্রপাতের মতো লাগলো। নন্দিতা এক ধাপ, দু ধাপ পেছালো। ছুরি নামাও, প্লিজ। আমি চাইনি এমন রাত আসুক। অরুণের চোখ দুটো লালচে, কিন্তু তুমি এখন অনেক বেশি জানো। পরের মুহূর্তেই নন্দিতা টেবিলের ল্যাম্পটা ছুড়ে দিল। আলো ভেটে অন্ধকার। সুযোগটা কাজে লাগিয়ে সে দৌড়ে বেরোলো। সিঁড়ি, করিডোর, তারপর মূল দরজা। ডবল লকের চাবিটা বিকেলে সে অন্য জায়গায় লুকিয়েছিল। সৌভাগ্য, তালায় ঢুকিয়ে ঘোরানো মাত্রই খচ, চেন খুলে গেল। গেট ঠেলে বেরোতেই ভেজা পাথরের উঠোনে সে পিছলে পড়ে গেল। হাঁটুতে কেটে রক্তের উষ্ণতা, কিন্তু থামেনি। বাঁচাও, সে চিৎকার করল। পাশের বারান্দার জালির আড়াল থেকে ইউসুফ সাহেব মাথা তুলল। কি হলো? আরও দুঘর পর্দা নড়ে উঠল। মহল্লার বাতাস টনটন করে উঠল। অরুণ ধেয়ে এসে কবজি চাপতেই রাস্তার মোড় থেকে টর্চ লাইটের সাদা রেখা উঠোনে পড়ল। থামুন, পুলিশ! দুজন বাইক আরেকজন গাড়ি থেকে নেমে এলো। একজন অফিসার গর্জে উঠলেন, ছুরি নামিয়ে দিন, হাত উপরে। অরুণ থমকে ডালালো। নন্দিতা কেঁপে কেঁপে অফিসারের পেছনে আশ্রয় নিল। আরেকজন নারী কনস্টেবল এসে তাকে ধরল। ম্যাডাম, শান্ত হন, আপনি নিরাপদ। আপনারা বোঝেন না, সব নষ্ট হয়ে যাবে। অরুণের গলা ভেঙে যাচ্ছিল। আর এক কদম এগোলেই আমরা অস্ত্র ব্যবহার করব, অফিসার সোজাসুজি বললেন। অরুণ এক ঝটকায় হাত তুলতেই পাশ থেকে আরেক কনস্টেবলের দ্রুত কিক, ছুরিটা শব্দ করে পড়ে গেল। দুইজন মিলে তাকে মাটিতে ফেলে হ্যান্ডকাপ পরালো। অরুণ মরিয়া হয়ে কাঁধ ধাক্কা দিলেও বাঁধন কঠিন। গেটের বাইরে লোক জড়ো হচ্ছে। কেউ ফিসফিস, কেউ ফোনে কথা বলছে। পাটেলজির বাড়িতে পুলিশ, কি হয়েছে? অফিসার হাত তুলে সবাইকে দূরে যেতে ইশারা করলেন। লাইন রাখুন, ভেতরে সার্চ হবে। ঘরের ভেতর ঢুকতেই এক ধরনের তীব্র ধাতব মিশ্রিত গন্ধ নাকে লাগল। ডাইনিং পেরিয়ে সার্ভিস ইয়ার্ডের দিকে অফিসার থমকালো। ওই রুমটা? নন্দিতা কাঁপা কাঁপা আঙুলে রান্নাঘরের দিকে দেখল। ওখানে বড় ফ্রিজারটা। যন্ত্রের ঘড়ঘড় শব্দ যেন নিঃশ্বাস ফেলছে। ঢাকনার ধারে নতুন লাগানো ছোট লকের গায়ে নতুন চিহ্ন। অফিসার তা দেখেই কেঁপে উঠলেন না, বরং হাত বাড়িয়ে বললেন, চাবি? অরুণকে ধরে রাখা কনস্টেবল কড়া গলায় বলল, চাবি কোথায়? অরুণ মুখ ঘুরিয়ে চুপ। অফিসার দ্রুত টুলবক্স থেকে লক কাটার আনালেন। দুবার টান, লক ছিঁড়ে গেল। ঢাকনা ওপরে উঠার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাষ্পের ধোঁয়া মেঝে ছুঁয়ে ছড়িয়ে পড়ল। ভিতরে কালো পলিথিন, সিলভার ডাক টেপে শক্ত করে বাঁধা কয়েকটা প্যাকেট। কনস্টেবলরা গ্লাভস পরে একটা প্যাকেট আস্তে তুলে আনল। সামান্য চাপতেই ভিতর থেকে তরল জমাটের কুটকুট শব্দ। নারী কনস্টেবল নন্দিতার কাঁধ আঁকড়ে ধরলেন। চোখ বন্ধ রাখুন। অফিসার গভীর নিঃশ্বাস টেনে ধীরে ধীরে ডাকটেপের মাথাটা খুলতে লাগলেন। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। তার ভ্রু 1 ইঞ্চি কুঁচকে থেমে গেল। নিচু স্বরে বললেন, ফরেন্সিককে কল দিন, এই বাড়িটা এখন থেকে ক্রাইম সিন। বাইরে সাইরেনের শব্দ মিলিয়ে এসে থামল। হলুদ টেপ টানা হলো গেটের মুখে। ইউসুফ সহ প্রতিবেশীরা দূর থেকে তাকিয়ে রইলেন। কেউ কারো দিকে তাকাতে পারছে না। হ্যান্ডকাপ পরা অরুণ পেছনের সিটে বসে কাঁচের বাইরে তাকিয়ে রইল। চোখে একরাশ শূন্যতা, ঠোঁটে অপ্রস্তুত তিক্ত হাসি। সব শেষ, সে বিড়বিড় করল। নারী কনস্টেবল নন্দিতাকে বাইরে বসালেন। গরম জল ধরিয়ে দিলেন। কাগজে ভেজা কাঁপা হাতটা ধরে বললেন, আপনি বেঁচে গেছেন, এখন কথা বলার সময় আপনার। যা জানেন সব বলবেন। নন্দিতা মাথা নাড়ল। ওড়নার কৌটোর ভিতর মেমোরি কার্ডটা চাপা হাতে শক্ত করে ধরে রাখল। প্রমাণ, যা কাল সকালেই সোজা তদন্ত অফিসারের হাতে যাবে।
ডিপ ফ্রিজারের কম্প্রেসার শেষবারের মতো ঘড়ঘড় করে থেমে গেল। বাড়ির ভিতরের ঠান্ডা হাওয়া আর বাইরে আমেলাবদের রাত দুটোর মাঝখানে বসে নন্দিতা বুঝল যে এই অধ্যায়টার দরজা এখন সত্যিই খুলে গেছে। রাতভর বাড়িটা হলুদ টেপে ঘেরা ছিল। ভোরে ফরেন্সিক ভ্যান চলে গেলে রান্নাঘরের দরজায় সিল পড়ে। ফ্রিজারের ঘর থেমে গেল শেষবারের মতো। নন্দিতা থানায় বসে অফিসারদের সামনে কাঁপা গলায় সব বলল। ফাইলের অঙ্ক, পুরনো ফোনের কোডেড মেসেজ, এলিস ব্রিজ আর সারখেজের সময় তারিখ, আর নিজের ফোনে তোলা ছবিগুলো। ওড়নার কৌটোর ভিতর থেকে ছোট্ট মেমোরি কার্ডটা বের করে দিল। অফিসার ফারহান শেখ মাথা জেরে বললেন, এই ডেটা আমাদের চেন জুড়তে সাহায্য করবে। আজ থেকে আপনি আমাদের সুরক্ষায় থাকবেন। পাশে দাঁড়ানো সাব ইন্সপেক্টর মীরা যোশী নরম গলায় বললেন, কিছু খেতে পারবেন? জল দেব? 2 দিনের মধ্যে মামলাটা বিশেষ তদন্ত শাখায় গেল। বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজে দেখা গেল কয়েক রাত ধরে অরুণ কালো প্যাকেট টেনে আনছে। গাড়ি থেমে গেছে এলিস ব্রিজের পরে। আরেকটা শট সারখেজ কট পয়েন্টে হালকা আলো অন্ধকারে অরুণের বাইক। অরুণের পুরনো ফোন থেকে উদ্ধৃত হলো ছোট ছোট SMS, বরফ 7A, দেরি করিস না। একই সময়ে ব্যাংকিং চ্যানেলের বাইরে নগদের গতিবিধি। ফ্রিজারের ভিতরের নমুনা ফরেন্সিক ল্যাবে গেল। রিপোর্টে উঠে এলো একটা নিখোঁজ যুবকের DNA ম্যাচ। কয়েক মাস আগে অদৃশ্য হওয়া ডেলিভারি রানার, যার খোঁজ পেয়েও কেউ পায়নি। অরুণের হিসাব খাতায় সেই লোকটার পাশে টিক চিহ্ন, লুনাস, বন্ধ। অরুণ প্রথমে চুপ ছিল। জেরা কক্ষে বসে কেবল জানালার বাইরে তাকিয়ে থাকত। তৃতীয় দিনের শেষে কণ্ঠে ভাঙা হাসি, আপনারা যতটা ভাবছেন ব্যাপারটা তার চেয়েও বড়। আমি শুধু মাঝখানের মানুষ। অফিসার ফারহান স্থির গলায় বললেন, মাঝখানের মানুষও হত্যার দায় থেকে রেহাই পায় না। অরুণ চোখ নামিয়ে বলল, সে আমাকে ব্ল্যাকমেল করছিল। প্যাকেট নিয়ে ঝামেলা। কথা কাটাকাটির পরে সব হাত থেকে বেরিয়ে গেছে। নন্দী খুব বেশি দেখেছে। কথা শেষ করার আগেই সে মুখ চেপে ধরল। কোনো অজুহাতি আর ঠেকাতে পারবে না, সেটা তার চোখেই ধরা পড়ে গেল। চারিদিকে খবর চাউর হলো। গলির লোকেরা দরজা জানালা টেনে রাখে। সন্ধেবেলা চা দোকানে কেউ নাম উচ্চারণ করে না। ইউসুফ প্রতিদিন সকালে নন্দিতার খোঁজ নেয়। থানার সেফ হাউসে থাকা নন্দিতা জানালার ফাঁক দিয়ে আলো ছায়া পড়ে থাকা দেয়াল দেখে। ডায়েরির পাতায় লিখল, মুখোশ খুলে গেলে হাসি কতটা নিঃশব্দ হতে পারে আজ দেখলাম। 3 মাসের মধ্যে চার্জশিট দাখিল হলো। অবৈধ ব্যবসার আড়ালে টাকা ঘোরানো, প্রমাণ নষ্টের চেষ্টা আর হত্যার অভিযোগ। শহর আদালতে বিচার শুরু। কোর্টরুমে কাচের দরজা ঠেলে ঢুকতে গিয়ে নন্দিতার হাঁটু কেঁপে উঠল। নারী কনস্টেবল কাঁধে হাত রেখে বললেন, আপনি একা নন। ভিতরে বিচারকের টেবিল, উকিলদের টানা ফাইলের গন্ধ, পেছনে চাপা ফিসফিস। অরুণকে আনা হলো হ্যান্ডকাফে। পেটানোর চিহ্ন নেই, কিন্তু চোখ দুটো কেমন ফাঁকা। দৃষ্টিটা কয়েক সেকেন্ডের জন্য নন্দিতার চোখে এসে থেমে গেল, তারপর মাটির দিকে নেমে গেল। সরকারি কৌশলী শান্ত গলায় একটা একটা করে প্রমাণ সাজালেন। ফাইলের অঙ্ক, পুরনো ফোনের কোড, সিসিটিভির টাইম স্ট্যাম্প, ফ্রিজার, ফরেন্সিক রিপোর্ট, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নন্দিতা তোলা ছবির মেটাডাটা, যা সময় আর তারিখকে জুড়ে দিয়েছে। ডিফেন্স উকিল বললেন, এটা দুর্ঘটনা, হুমকির মুখে ভুল হয়েছে। পরের মুহূর্তে কৌশলীর প্রশ্ন, তাহলে ফ্রিজার কেন? কেন ডাকটেপ? কেন রাতভর বরফ কোড? আদালত নীরব। নন্দিতা সাক্ষ্য দিল ধীরে, কিন্তু থেমে থেমে নয়। কি দেখেছে, কোন রাতে কি শব্দ শুনেছে, কবে ফ্রিজারের লক খুলেছিল, কি গন্ধে নিঃশ্বাস আটকে এসেছিল, এবং কিভাবে মেমরি কার্ডে সব কপি করে রেখেছিল, সব। শেষ লাইনে গলা কেঁপে উঠলেও চোখে জল আটকে রাখল। বিচারক বললেন, ধন্যবাদ, বসুন। দ্বিতীয় দিনের শেষে আদালত অরুণকে জিজ্ঞেস করল, আপনার কিছু বলার আছে? কিছুক্ষণ নীরব থেকে অরুণ বলল, মানুষ ভুল করে। আমি চাইছিলাম সব চুপচাপ ঢেকে যেতে। ওর চোখে যা পড়েছিল সেটাই সর্বনাশ। আমি কাউকে আরেকবার হারাতে চাইনি। কথাটা ঝুলে রইল। কোর্টরুমে কেউ শ্বাস পর্যন্ত টানল না। রায়ের দিন কাচের দরজার বাইরে ঝড়ো বাতাস, ভিতরে বিচারকের গলায় স্থিরতা। আসামের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত। পরিকল্পিত হত্যাকাণ্ড, প্রমাণ নষ্টের চেষ্টা এবং অবৈধ অর্থচক্রে জড়িত থাকার অপরাধে আজীবন কারাদণ্ড। কাঠের হাতুড়িটা টেবিল ছুঁতেই একটা অদৃশ্য ভার যেন পুরো ঘর থেকে নেমে গেল। পেছন দিক থেকে চাপা শ্বাস, কারো কারো চোখে জল। নন্দিতা চোখ বন্ধ করল। ইউসুফ কোর্টের বাইরে এসে শুধু বলল, আল্লাহ, এখন আপনি শান্তিতে ঘুমোবেন। আর কিছু বলল না। সন্ধ্যায় নন্দিতা বাবার বাড়িতে ফিরল। উঠোনে তুলসী টবে বৃষ্টি পড়ে জমে থাকা জল আলোতে চিকচিক করছে। মা দরজায় দাঁড়িয়ে, মুখে দীর্ঘদিনের ক্লান্তি আর স্বস্তির মিশ্র ছায়া। ঘরে ঢুকে সে ধীরে ধীরে আলমারির ড্রয়ার খুলে ডায়েরিটা বের করল।
শেষ পাতায় লিখল, আজ আদালতের কাঁচের দরজার ওপারে আমি নিজের একটা দরজাও বন্ধ করতে পেরেছি। মুখোশ ভাঙলে মুখও ভাঙে, কিন্তু আয়নাটা থাকে। আমি আয়নায় তাকাবো ভয় ছাড়া। আগামী সপ্তাহে কাজ শুরু করব। পাশের স্কুলের লাইব্রেরিতে গল্পের বই সাজাবো, বাচ্চাদের শব্দ চিনতে শেখাবো। রাত হলে জানালার গড়া দেওয়ার কুনাশা জমবে না। ফ্রিজারের ঘর ঘর শব্দ নেই, শুধু বাড়ির ভেতর মানুষের নিঃশ্বাস। কয়েকদিন পরে পাড়ায় আবার সকালবেলার শব্দ ফিরে এলো। চায়ের কেটলি সিটি দেয়, দূরের মিনার আর ঘণ্টার সুর একসাথে ভেসে আসে। মানুষের চলাফেরা, বাজারে দরদাম, ছাদের ধারে শুকোতে দেওয়া কাপড়ের ঘ্রাণ, সব আগের মতো। আবার আগের মতো নয়। যেই বাড়িটার জানালা একদিন মুখোশের হাসি ছিল, সেখানে এখন তালা। হলুদ টেপ নেই, কিন্তু প্রতিবেশীরা জানে কোনো বাড়ির দরজায় লাগানো সবচেয়ে বড় সিল আসলে ভেতরের মানুষের মনে লাগানো সিল। এক বিকেলে ইউসুফ নন্দিতার জন্য 1 কাপ র চা নিয়ে এলো। তুমি চাইলে সেলাইয়ের মেশিনটা দিয়ে দেব, কাজ শিখলে মন্দ হবে না, বলল। নন্দিতা হাসল, একটা আস্ত ক্লান্তি মেশানো কিন্তু সত্যিকারের হাসি। দিয়ে দিও, আমি শিখে নেব। নতুন শুরুটা সেলাই করে নিলেও বা ক্ষতি কি? রাত নামলে নন্দিতা নতুন বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকে। আকাশে ঝুলে থাকা আলো, বাতাসে শহরের দূরের গন্ধ। বুকের ভেতরে আর সেই ঠান্ডা কাচের স্পর্শ নেই। চোখ বন্ধ করলে এখন আর ফ্রিজারের আওয়াজ শোনা যায় না। শোনা যায় নিজের নিঃশ্বাস, যা ধীরে ধীরে নিয়মিত হচ্ছে। শেষবার ডায়েরি খুলে সে লিখল, অধ্যায় শেষ, বেঁচে থাকা শুরু। বন্ধুরা, এভাবেই উন্মোচিত হলো আমেদাবাদের সেই ভয়ঙ্কর সত্য। একটি ফ্রিজের ভিতরে লুকিয়েছিল এক মানুষের অন্ধকার রহস্য। ঘটনাটি প্রমাণ করে শান্ত মুখের আড়ালেও কত গভীর অন্ধকার লুকিয়ে থাকতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর আরও এমন বাস্তব রহস্য গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আল্লাহ হাফেজ।